আর শবনম এখনো যখন আসছে না, তখন আমার মনে হচ্ছে যে যশাজ পিরুক রঞ্জা পিসি, আমি ওকে ছেড়ে কথা বলবো না তো, একদম ছেড়ে দেবো না আমি। আমাকে এভাবে টেনশনে রাখার কোনো অধিকারও নেই। আর আমি আজকে এক্ষুনি ওর মাকে ফোন করে সমস্তটা জানাবো, সমস্তটা। একটা সত্যি কথা বলবো, হ্যাঁ আমার মনটা একটু খারাপ। কেন? কাল চলে যাব তাই। আর একদিন তো থেকে যেতে পারতেন। কি লাভ, পরশুদিন তো সেই চলে যেতে হবে। সে তো যেতেই হতো, চিরদিন তো আর এ বাড়িতে আপনি থাকতে পারবেন না। সেই জন্যই তো মন খারাপ। আবার আসবেন, দাদুরা খুব খুশি হবে আপনি আসলে। শুধুমাত্র যে দাদুদের জন্য মন কেমন করছে, ওদেরকে ছেড়ে চলে যেতে খারাপ লাগছে তা তো নয়। বুঝেছি, এই কদিনে আপনি আমাদের গ্রামটাকে খুব ভালোবেসে ফেলেছেন। আমার মনে হচ্ছে আমি আমার রূপকথার জীবনে ফিরে এসেছি। ছোটবেলায় আমার নিজস্ব একটা রূপকথা ছিল জানো। এই গ্রাম, গ্রামের বাড়ি, রঞ্জা পিসি, গ্রামের নদী, নদীতে নৌকো করে ভেসে যাওয়া, পুতুল খেলা, নিজের মিথ্যে বর সাজা, বিন্নি ধানের ক্ষেত পার হওয়ার, আর তুমি, এই সব নিয়েই ছিল আমার রূপকথা। এই রূপকথাটা আমার মনের মধ্যে কোথাও ঘুমিয়েছিল। আজ বহুদিন পরে ঘুম ভেঙে এই রূপকথার জগতে আমি ফিরে এসেছি। এই রূপকথার জীবনকে ছেড়ে চলে যেতে কি মন কেমন করে না? বড় মায়াবী এই রূপকথার জীবন। মাঝে মাঝে আসবেন, তবে সময় পেলে হয়। আপনি তো আবার ডাক্তার হয়ে গেছেন, কদিন পরে হয়তো বিদেশেও চলে যাবেন, সময় পাবেন। এর আগে এই কথাটা আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি গড়গড় করে বলে দিতাম যে আমার ফিউচার প্ল্যানিং একদম তৈরি করা আছে। আমি কি কি করব, কি কি করব না, তার মধ্যে আমার বিদেশে যাওয়া, বিয়ে করা, এই সব কিছু নিয়ে আমার ভবিষ্যতের প্ল্যানিংটা একদম তৈরি করা ছিল। কিন্তু এখন সেটা হলফ করে বলতে পারবো না আমি। মানে কি বলছেন বলুন তো আপনি? আপনার ডিসেম্বরে বিদেশে যাওয়ার কথা না? ওই যে বললাম, জীবনটা বড্ড এলোমেলো হয়ে গেছে। কেন? সবসময় এলোমেলো হয়ে যাওয়া কি খারাপই হয়? ভালো কিছু নিয়েও তো অনেক কিছু এলোমেলো হয়ে যায়, ভালোর জন্য অনেক এলোমেলো হয়। আমি না সত্যি বুঝতে পারছি না আপনি কি বলছেন। বুঝে কাজ নেই শবনম। তবে তুমি আমাকে একটা কথা দাও, ভবিষ্যতে যদি কোনোদিনও কোনো সমস্যায় পড়ো, আমাকে দূরে সরিয়ে রাখবে না। তুমি আমাকে জানাবে। আমি তোমার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী শবনম। সময় এলে সেটা প্রমাণ পাবে। জানি তো, এই কদিন এসে আমার জন্য যা করলেন। না না শবনম, প্লিজ, আমি কি করেছি সেটা বলো না, আমার সেটা শুনতে ভালো লাগবে না। কিন্তু আমি সিরিয়াসলি তোমার জন্য কিছু করতে চাই। জীবনে কোনো কিছুর জন্য, কোনো কিছুর সঙ্গে লেখাপড়াটা কোনোদিনও কম্প্রোমাইজ করবে না শবনম। তোমাকে লেখাপড়াটা করতেই হবে, যে করেই হোক। আমিও তো তাই চাই জজদা। আমি জানি আমাকে লেখাপড়া করে ডাক্তার হতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে রোজগার করতে হবে। আমার আম্মুকে ওই নরকটা থেকে বার করতে হবে। আমি সব জানি জজদা, কিন্তু এটা জানি না যে এসব বাধা পেরিয়ে আমি কি করে এগুলো করতে পারবো। সেই জন্যই তো বললাম, যদি কখনো কোনোদিনও কোনো বাধার মুখোমুখি হও তাহলে আমাকে ডাকবে। হ্যাঁ, আমি জানি যে এখানে রঞ্জা পিসিরা আছে, তবু যদি তুমি আমাকে ডাকো আর আমি যদি তোমার কোনো কাজে লাগতে পারি, আমি সত্যি খুব খুশি হব শবনম। খেয়াল করেছেন বাড়ি চলেই এসেছে। এই সন্ধ্যাটা আমার মনে থাকবে শবনম। এতগুলো দিনের মধ্যে আপনার শুধু এই সন্ধ্যেটাই মনে থাকবে?
সব থেকে বেশি করে এই সন্ধ্যেটা আমার মনে থাকবে, কারণ এই সন্ধ্যেটা ভীষণভাবে আমার নিজের। এই সন্ধ্যেতে কোনো ভিড় নেই, কারোর কোনো নজরদারি নেই। এই সন্ধ্যেটা শুধু তোমার আর আমার সন্ধ্যে, আর তোমার আর আমার সন্ধ্যে হয়েই থাকবে চিরকাল আমার মনের মধ্যে। আই এম সরি শবনম, আমি একটু বেশি ইমোশনাল হয়ে কথাগুলো বলে ফেললাম। তোমার হয়তো খারাপ লেগেছে, প্লিজ ডোন্ট মাইন্ড। আই এম রিয়েলি ভেরি সরি। চলো চলো চলো, এসো। কাল তো চলেই যাবেন। শহরের জীবনে একবার ঢুকে গেলে এই রূপকথা জীবনটা আবার ঘুমিয়ে পড়বে আপনার মনের মধ্যে। কিন্তু আপনি খুব ভালো মানুষ, ভালো থাকবেন, রোহিণী দিকে নিয়ে সুখী হবেন, এইটুকুই চাই। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? পায় না, মনে হয় কিছু একটা ফুটেছে। হ্যাঁ, কি কি হয়েছে? দেখি দেখি দেখি। এ কি, পায়ে কেন হাত দিচ্ছেন? এ কি অদ্ভুত! আরে পায়ে কি ফুটেছে বলে যে দেখতে দাও। না 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 না, আপনি ব্যস্ত হবে না, মনে হয় ঠিক আছে, কিছু হয়নি। না না, ঠিক আছে, আবার কি দেখতে দাও পরে। আরে এই তো বলে পায়ে কি ফুটেছে। আমি বলেছি মনে হচ্ছে পায়ে কিছু ফুটেছে, ফুটেছেই বলেছি কি? কি অদ্ভুত। আচ্ছা তুমি আমাকে হেঁটে দেখাও, হেঁটে দেখাও কিছু ফুটেছে কিনা, দেখাও আপনি হেঁটে। ব্যস্ত হবেন না, আমি ঠিক আছে, চলুন। শবনম, বলুন। বলছি কি? না থাক। থাকবেই যখন, তখন ডাকলেন কেন? তুমি খুব ভালো মেয়ে শবনম, চিরকাল এরকমই থেকো। এ আবার ভারী অদ্ভুত কথা। অদ্ভুত কথা তুমি বুঝবে না, সত্যি তুমি বুঝবে না। আমি বুঝতে চাইও না। জানি, কি জানেন? জানি যে তুমি বুঝতে চাও না। তুমি না হয় নাই বুঝলে, এই বোঝাটা না হয় আমার একারই থাক। ঘুরে ফিরে বাঁশির ডাকে পথের বাঁকে গল্প বলা ভোর ছাতিম ফুলের সুবাস দোলে নকশিকা ধার মাঠ পেরো। কি বলতে চাইছেন আপনি জস্তা? আপনার জীবনটা তো গোছানো, এই গোছানো জীবনটাকে শুধু শুধু আবেগের বশে এক মুহূর্তের জন্য হলেও এলোমেলো করার চেষ্টা করবেন না। যা গোছানো তাকে গুছিয়েই থাকতে দিন। ওই তো যশ আর শবনম। যশ, কি ব্যাপার তোর? কি হয়েছে? আরে প্রচন্ড ঠান্ডা লাগছিল বুঝলি, সাঁতার কেটে উঠে। আরে বাবা, আসার পথে একটা চায়ের দোকান দেখলাম, তাই ওখানে দাঁড়ালাম চা খাওয়ার জন্য। শবনমও আসছিল, তাই আমি ওকে বললাম যে চলো চা খেয়ে দুজন একসঙ্গে বাড়ি চলে যাব। তুই চিন্তা করছিলি? হ্যাঁ, টেনশন করছি? আমি তো বললাম তোকে আমি সাঁতার জানি। আরে বাবা, সাঁতার না জানলে কি আমি আর জলে নামতাম?
অনেক বাঞ্চামো সহ্য করেছি তোমার, অনেক। আর নেওয়া যাচ্ছে না, জানো তো, আর জাস্ট নেওয়া যাচ্ছে না। কি চাইছো, কি চাইছো তুমি বলো? কি চাইছো, কি ভেবেছিলে? তুমি যশকে যতক্ষণ আটকে রাখতে পারবে তত আমার টেনশন বাড়বে আর তোমার খুব আনন্দ হবে, তাই না? এটাই ভেবেছিলে তো? এটা কি করলে তুমি? রোহিণী, যেই কারণে শবনমের বাবাকে পুলিশ অ্যারেস্ট করতে এসেছিল সেটা তুই আজকে ঘটালি। ওর গায়ে হাত দেওয়ার অধিকার তোকে কে দিয়েছে? ছেলেরা ওর টেনশনে করে ফেলছে। টেনশন তো হবারই কথা। আচ্ছা তুই কিরকম ব্যাককালে মেয়ে বল দেখিনি? তোর বন্ধু বান্ধবরা ফিরে আসলো, তুইও তো ফিরে আসলে পারতিস। তা না, সেই তুই যশের পিছু ধরলি কেন? যশের পিছু ধরতে যাবে কেন? নদীতে সবাই সাঁতার কাটছিল, তা আগে পরে এসেছে। আর যদি যশের সঙ্গে ওর দেখা হয়েই থাকে, আর যশ যদি ওকে দাঁড় করিয়েই থাকে, তাতে ওর দোষটা কোথায়? তার জন্য নিশ্চয়ই ওর মঠটা পাওনা হয় না। নদীর ঘাট থেকে আমি একাই ফিরছিলাম, তখন জজদাকে দেখলাম নদীর ঘাটে দাঁড়িয়ে চা খেতে। জজদা আমাকে দেখে দাঁড়াতে বলল। তখন যদি আমি জজদার কথা না শুনে বাড়িতে চলে আসতাম, তখন কি সেটা অন্যায় হতো না বটটা? আমি তখন কি তোমরা আমাকে বলতে না যে তোমাদের বাড়ির ছেলেরা আমি মান রাখতে পারি না? আর দেখো, এখন যখন জজদাকে নিয়ে আমি বাড়িতে এলাম, তখন জজদার ভাবি স্ত্রী আমাকে চড় মারলো। তা রোহিণী দি, আমাকে চড় মারাটা কি এতটাই সোজা? আমরা কি এতটাই সস্তা? তা কোন কারণে তুমি আমার গায়ে হাত দিলে রোহিণী দি? এখন যদি এই কথাটা আমি তোমার কাছে দাবি করি? তুমি আমার টেনশনটা দাম দিতে পারবে? বলো, দিতে পারবে তুমি আমার টেনশনের দামটা? দুদিন পরে যশের সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা, আজ এই মুহূর্তে যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত, আমি কি জবাব দিতাম ওর পরিবারকে? নিজের মনের কাছে কি জবাব দেব? ওর মার কাছে কি উত্তর দেব আমি? তুই আমার গার্জিয়ান না? আমার মা তোকে আমার গার্জিয়ান হিসেবে পাঠিয়েছে এখানে। আমরা সব বন্ধুরা মিলে এখানে একসঙ্গে বেড়াতে এসেছি। আর একটা কথা খুব ভালো করে মনে রাখিস রোহিণী, আজ অবধি কিন্তু আমরা শুধু বন্ধু। আমাদের দুজনের বিয়েটা কিন্তু এখনো হয়নি, সুতরাং সব বিষয়ে আমাদের বিয়ের রেফারেন্সটা টানিস না। কি বললি তুই? যা বলেছি একদম ঠিক বলেছি। যেটা করেছিস তার জন্য ওর কাছে ক্ষমা চা। হোয়াট? আমি ওকে সরি বলবো? হোয়াট ডু থিঙ্ক অফ মি বলতো? আমি এই মেয়েটার কাছে সরি বলবো? কেন? এই মেয়েটা কম কিসে তোমার থেকে? তুমি এই বাড়ির অতিথি বলে তোমাকে আমি কিছু বলতে পারলাম না। তুমি যদি এই বাড়ির অতিথি না হতে, যশের সঙ্গে যদি তোমার বিয়ের কথা না হতো, তাহলে শবনমের গালে যেই চটটা দিয়েছিলে সেই চটটা আমি তোমার গালে বসাতাম। কি বললে তুমি রঞ্জে পিসি? যা বললাম আশা করি শুনতে পেয়েছো। আমি এই মুহূর্তে এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ যা। তুই একটা স্বাধীন মানুষ রোহিণী, তোর ইচ্ছে হলে তুই চলে যেতেই পারিস। তো যদি মনে হয় তুই চলে যেতে চাস তাহলে তুই যা, আমি তোকে আটকাবো না, যা। হ্যাঁ, তা আটকাবি কেন? তা আটকাবি
যাবি কেন তুই? তুই তো এখানে মধু পেয়ে গেছিস না যশ? মধুর সন্ধান পেয়েছিস তো। আমি যদি এখানে থাকি তাহলে তো তোর অসুবিধাই হয়, বল। আমি চলে গেলে তুই বেঁচে যাস, তোদের দুজনের পোষ্টি নষ্টিটা করতে সুবিধে হয়। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ রোহিণী। ওই কি গলাবাজি করছিস তুই? কি গলাবাজি করছিস? তুই আমাকে কি বোকা মেয়ে ভেবেছিস? আমি কিছু জানি না। তোর নিজের মনটা না খুব ছোট রোহিণী। তোর এই ছোট মন নিয়ে আমাকে বিচার করতে আসিস না। আমার মন কিছুই ছোট নয়। আমি নিজের চোখে যেটা দেখেছি আমি সেটাই বলেছি। অ্যাকচুয়ালি ভুল তো আমার। আমাকে তো আন্টি ওয়ার্ন করেই পাঠিয়েছিল যে এরকম গ্রামের মেয়েরা ভীষণ হার্মফুল হয়। এদের থেকে যেন তোকে আমি দূরে দূরে রাখি। এরা তো শহরের ছেলেগুলোর জন্য পাগল হয়ে যায় না, আর যে কোনো মূল্যে তাদেরকে কুক্ষিগত করতে চায়, পটাতে চায়। এদের মতো হ্যাংলা আর হার্মফুল দুটো হয় না। চোখের সামনে সেটার একটা প্রমাণ তো আমি পেলাম, জলজান্ত প্রমাণ পেলাম। রোহিণী দি, অনেকক্ষণ ধরে তুমি আমাদের আজে বাজে কথা বলছো, আমাদেরকে অপমান করছো। তবে এই অপমানটা কিন্তু আমাকে করা না, এই অপমানটা তোমার অপমান। এই অপমানটা জজদার অপমান। তুমি জজদাকে এভাবে সবার সামনে ছোট করতে পারো না রোহিণী দি। তোমার গায়ে লাগছে কেন? তোমার কেন গায়ে লাগছে? আমি যশকে বলেছি তো, তাতে তো তোমার গায়ে লাগার কিছু নেই। তুমি ওর হয়ে কথা বলছো কেন? দুদিন বাদে যাকে বিয়ে করে যার বউ হবে, আজকে তুমি সবার সামনে তাকে অপমান করছো আর আমাকে জিজ্ঞাসা করছো আমি কে বলার? সত্যি রোহিণী দি, তোমাকে দেখে না আমার করুণা হচ্ছে। এতটা ইনসিকিউর তুমি, এতটা নিরাপত্তার অভাব। কি শহরে মানুষ গো তোমরা, কি তোমাদের বৈভব, এই তোমাদের শিক্ষা দীক্ষা? যে শিক্ষা দীক্ষা মানুষকে নিরাপত্তা দেয় না, সেই শিক্ষা দীক্ষার আমার কাছে অন্তত কোনো দাম নেই রোহিণী দি। শবনম, চিৎকার করো না। চিৎকার করলেই না বড় হওয়া যায় না রোহিণী দি। শুধু জজদার মুখের দিকে চেয়ে আজ আমি তোমাকে ছেড়ে দিলাম, নলে তোমার এই হাত না, যেই হাত আমার গায়ে উঠেছে, দুমড়ে মুচড়ে আমি ভেঙে দিতাম। তুমি বড় বাড়ির আত্মীয় আর গায়ের অতিথি বলে না আজ আমি তোমাকে ছেড়ে দিলাম। ক্ষমা করে দিলাম আমি তোমাকে। শুধু যেই ভুলটা তুমি আজ করেছো, এই ভুলটা কিন্তু আর কোনোদিনও করো না। মাথায় রেখো কথাটা রোহিণী দি। রঞ্জা পিসি, আমি আসছি। কোথায় যাচ্ছিস তুই? এরপরেও তুমি আমাকে এখানে থাকতে বলবে রঞ্জা পিসি? হ্যাঁ, অবশ্যই বলবে, কারণ রোহিণী এই বাড়ির অতিথি আর তুমি এই বাড়ির মেয়ে। যেতে হলে রোহিণী এই বাড়ি ছেড়ে যাবে, তুমি যাবে না। যশ, তুই এভাবে অপমান করবি আমাকে? তুই ভর সন্ধ্যেবেলা আমাকে চলে যেতে বলছিস? আমি বলিনি, কথাটা তুই বলেছিস। আমি শুধু অনুমোদন করেছি মাত্র। যেতে না হলে থাক, আমরা একসঙ্গেই ফিরবো, কিন্তু তোর কারণে শবনম এই বাড়ি ছেড়ে যাবে সেটা আমি হতে দেব না। শবনম, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি যাও, ঘরে যাও। ঘরে গিয়ে জামা কাপড়টা চেঞ্জ করে নাও আর মাথাটা মুছে নিও ভালো করে, ভেজা আছে মাথাটা। তোমার ঠান্ডা লেগে যাবে, শরীর খারাপ করবে, সামনেই তোমার পরীক্ষা। রাহুলদা। হ্যাঁ বল। শবনম যাতে এই বাড়িতেই থাকে, এই বাড়ি ছেড়ে যাতে কোথাও না যায়, এটা দেখার দায়িত্ব তোমার। আমার এক বন্ধু ওকে অপমান করলো, আরেক বন্ধু ওর গায়ে হাত দিল। ছি ছি, সবকিছু একটা লিমিট থাকে, এরা সব লিমিট ছাড়িয়ে গেছে। ওরা যে এখানে আসার পর আমার মুখটা ভেবে পড়াবে আমি এটা কোনোদিনও ভাবিনি, তাহলে ওদের কাউকে এখানে নিয়ে আসতাম না। আই প্রমিস এখানে যতবার আসবো আমি একা আসবো, এদের কাউকে নিয়ে আসবো না আমি। আর 7 দিন পরে না
আর 7 দিন পরে তোর আর আমার সম্পর্কের জায়গাটা অন্যরকম থাকবে কিন্তু যশ। তখন তোর এখানে এই একা আসার অধিকারটা আমি নাও দিতে পারি। এবার আমাকে সত্যি ভাবতে হবে রে, কি ভাবতে হচ্ছে? যে সম্পর্কটার কথা তুই একটু আগেই বললি, এবার আমাকে সত্যি ভাবতে হবে যে সেই সম্পর্কটাতে আমি আদৌ জড়াবো কি জড়াবো না। তোর সাথে যে আমার এত ডিফারেন্স অফ ওপিনিয়ন হবে এটা আমি কলকাতায় থাকতে কোনোদিনও ভাবিনি। ভাগ্যিস এখানে এসেছিলাম, ভাগ্যিস। তাই জানতে পারলাম যে তুই আর আমি কমপ্লিটলি আলাদা মানুষ। শুধু আলাদা মানুষই নই, তোর আর আমার মনের গতি প্রকৃতি কমপ্লিটলি ডিফারেন্ট, সম্পূর্ণ আলাদা। তোর সাথে তো আমার কোনো পয়েন্ট মিলছেই না। তুই কি বলতে চাইছিস? আচ্ছা দাদু ভাই, তোমরা কেন নিজেদের মধ্যে রাগারাগি করছো? ভুল বোঝাবুঝি হচ্ছে তোমাদের মধ্যে। আরে বাবা, যা হবার তো হয়ে গেছে। দিদি ভাই তো ভীষণ চিন্তায় ছিল না, সেই জন্য তো রাগের বশে মেয়েটাকে একটা চড় মেরে দিয়েছে। না না না, শোনো শোনো, তোমরা তো সবাই মিলে আনন্দ করতে করতে গেলে, তো সবাই একসাথে ফিরে এলে না কেন? আমি নিজের হাতে তোমাদের চা করে খাওয়াতুম। তাহলে তো আর ওদের পোষ্টি নষ্টি করার সুযোগটা থাকতো না, না সোনা ঠাম্মা? সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, তোমাদের শবনম তো তাই চেষ্টা করে যাচ্ছে এসে থেকে, দেখছি তো। যবে থেকে এসেছি তবে থেকে যশের পেছনে ঘুরঘুর ঘুরঘুর করা শুরু করে দিয়েছে। আর তারপর তো বাবার মারের অজুহাতে এ বাড়িতে থেকেই গেল, ব্যাস 16 কলা পূর্ণ। এসব মেয়েদের আমার খুব ভালো করে চেনা আছে। তুমি আমাকে ঠিক করে চেনোই না রোহিণীদি, চেনো না বলেই তুমি আমাকে এতগুলো কথা বলতে পারলে। তুমি তো নিজেকেই চেনো না, তুমি নিজেই জানতে না তুমি কি করতে পারো, তুমি কি করবে। তোমাকে একটা কথা বলে রাখি রোহিণীদি, ভালো করে শোনো, যা নিজের তা নিজেরই থাকে, তাকে নিয়ে অত ভয় করলে চলে না। অনেক অপমান করেছো তুমি শবনমকে, অনেক অপমান করেছো। আমি আবারও বলছি, তুমি আমাদের অতিথি বলে আমি তোমাকে কিছু বলতে পারছি না, কিন্তু তারও একটা লিমিট থাকে। আতিথেয়তা ততক্ষণই থাকে যতক্ষণ তুমি আমাদের সম্মান করবে। তুমি কিন্তু তার সীমা পার করে দিচ্ছ। আমি বলছি তোমাকে, তুমি এক্ষুনি ভেতরে যাও, যাও ভেতরে। চল যশ, চল এখান থেকে, চল। রঞ্জাবিশি, তুমি আমার কথাটা শোনো। রঞ্জাবিশি, 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 আমার কথা। তুই আমার কথা শোন। যতক্ষণ না তুই ভেতরে যাবি ততক্ষণও ভেতরে যাবে না, ততক্ষণও শবনমকে এইভাবে অপমান করবে। তোর কারণে শবনমকে ছোট করবে, এটা তো আমি হতে দিতে পারি না। আমি শবনমকে এই বাড়িতে ডেকে এনেছি। আমিও চাইছি শবনম এই বাড়িতেই থাকুক রঞ্জাবিশি, কারণ সেদিন ওই ঘটনাতে আমি ইনিশিয়েটিভটা নিয়েছিলাম। আজকে শবনমকে অপমান করা মানে ইকুয়ালি আমাকে অপমান করা, এটা রোহিণীকে বুঝতে হবে। আমি তো বলছি, আমি তো বারবার রোহিণীকে একই কথা বলে যাচ্ছি যে ওর শবনমের কাছে সরি বলা উচিত, ক্ষমা চাওয়া উচিত ওর। ওকে আমি সরি বলবো? ওকে আমি সরি বলবো? তুই কি ভেবেছিসটা কি আমাকে? আর কত অপমান করবি যশ? থাক রোহিণীদি, আমাকে সরি বলার কোনো দরকার নেই। সরি যদি তোমাকে বলতেই হয় আর ক্ষমা যদি তোমাকে চাইতেই হয়, তাহলে তুমি জজদার কাছে ক্ষমা চাও। কারণ তুমি জজদার সঙ্গে যেটা করেছো সেটা অন্যায় করেছো। এই দুদিনে আমি জজদাকে যতটা চিনেছি, আমি তো দেখছি এত বছরও তুমি জজদাকে সেই চিনতে পারোনি। না হলে তুমি জানতে যে জজদা এই কাজ করতে পারে না। এই বিশ্বাস করো তুমি জজদাকে? কি করে থাকবে গো চিরদিন তোমরা একসঙ্গে?
দুদিন বাদে তোমরা এখান থেকে চলে যাবে। তোমরা চলে গেলে হয়তো আজকের ঘটনা আমি ভুলেও যাব, কারণ ঘটনাটা সত্যি নয় বলে। কিন্তু আজ তুমি আমাদের সামনে, পুরো বাড়ির সামনে তুমি জজদাকে যে অপমানটা করলে, সেই অপমানটা কিন্তু সবাই মনে রাখবে। তোরই বা এত কথা বলার কি দরকার আছে? হ্যাঁ, তুই আজকাল বড্ড বাচাল হয়ে গেছিস তো। নিজের বাড়ি ছেড়ে আমাদের এখানে পড়ে আছিস, তার আবার এত বড় বড় কথা। বটঠাম্মি, আমি কিন্তু এখানে আসতে চাইনি। আমাকে আনা হয়েছে বলেই আমি এ বাড়িতে এসেছি। বেশ করেছিস এসেছিস। এই বাড়িটা খালি বটঠাম্মির নয়, এই বাড়িতে আমরাও থাকি, এই বাড়ির ওপর অধিকার আমাদেরও আছে। বেশ করেছিস, আমি ডেকেছি, তুই এসেছিস। এরপরে দরকার পড়লে আবার ডাকবো, দেখে এই বাড়ির কে কি করতে পারে।